বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর রাজধানীতে প্রার্থীকে গুলি, সহিংসতার আশঙ্কা বাড়ছে, প্রশ্নের মুখে সরকার। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে আওয়ামী লীগ ও ভারতের ভূমিকা নিয়ে বিতর্ক কেন? এসব নিয়ে বাংলাদেশ ট্রেন্ডিং। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজওয়ানা করিম স্নিগ্ধা। তার কথা তো শুনবই, একই সাথে আপনারা মতামত জানাতে পারেন বিবিসি বাংলার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেলে। এছাড়াও ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট। মাথায় গুলিবিদ্ধ হয়ে সংকটাপন্ন শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে সোমবার দুপুরে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার পর নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নির্বাচনে বানচালের যে চেষ্টা, সেটি কঠোর হাতে দমন করার কথা বলা হচ্ছে। তাও সহিংসতার আশঙ্কা কেন থেকে যাচ্ছে এবং শরীফ ওসমান হাদির ওপর এই হামলার পর আসলে নির্বাচনী পরিবেশ এবং পরিস্থিতি নিয়ে উদ্বেগ কতখানি বাড়ছে, প্রতিবেদনটি দেখে নেওয়া যাক। তফসিল ঘোষণার ২৪ ঘন্টা পার হবার আগেই নির্বাচনী প্রচারণার সময় বন্দুকধারীর গুলিতে আহত হন ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি। সংকটাপন্ন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সোমবার তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। এর এক মাস আগে জনসংযোগের সময় চট্টগ্রামের এক সম্ভাব্য প্রার্থীকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি চালানো হয়। নিহতও হন একজন। ৩৭ দিনের ব্যবধানে ঘটা দুটো ঘটনার কোনোটিতেই মূল অভিযুক্তরা গ্রেফতার হননি। অথচ মিস্টার হাদির উপর হামলা হবার আগে একই দিন সকালে স্বরাষ্ট্র উপদেষ্টাকে গণ অভ্যুত্থানের পর লুট হওয়া অস্ত্র আর আইন শৃঙ্খলা বাহিনী বিষয়ক প্রশ্ন করা হলে তিনি জবাব দেন, আমি এখন বলবো যে দেখেন যে পেঁয়াজের যে দামটা, একদিনে পেঁয়াজের দাম ৩৫ টাকা বেড়ে গেল। অবশ্য পরদিন আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে লিখিত এক বক্তব্যে জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং তার ভাষায় ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনের উদ্দেশ্যে অবিলম্বে অপারেশন ডেভিল হান্টের ২য় পর্যায়ে চালুর কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ওসমান হাদির উপর আক্রমণের ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপ্রকাশ বলে আমরা মনে করি। জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত বা বানচাল করার যে কোনো ধরনের অপচেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে। শুক্রবার রাতে ঢাকার বাড্ডায় চলন্ত বাসে আগুন দেওয়া হয়, ককটেল নিক্ষেপ করা হয় আগারগাঁয়ের পাসপোর্ট অফিসে। গভীর রাতে অগ্নিসংযোগ করা হয় লক্ষ্মীপুর আর পিরোজপুরের দুটি নির্বাচন অফিসে। সরকারের দাবি নির্বাচন বানচাল করতে আওয়ামী লীগই এসব নাশকতা ঘটাচ্ছে, যদিও তা অস্বীকার করছে দলটি। এইটা হলো এক ধরনের নাটকীয়তা, এক ধরনের উদুর পিন্ডি বুদুর ঘাড়ে চাপিয়ে আওয়ামী লীগকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার এক ধরনের অপচেষ্টা। তবে নাশকতার সাথে আওয়ামী লীগের সম্পৃক্ততার বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না অধ্যাপক আনু মোহাম্মদ। আর এক্ষেত্রে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলার সুযোগ আছে বলে মনে করছেন তিনি। পুরা নির্বাচন কিংবা পরিস্থিতির মধ্যে একটা জটিলতা তৈরি করা কিংবা একটা নৈরাজ্য তৈরি করা, এটা আওয়ামী লীগের এজেন্ডার মধ্যে থাকতেই পারে। তো সেইটা তার পক্ষে কতটা সম্ভব হবে সেটা নির্ভর করে তো পুরো যত ধরনের প্রতিষ্ঠান আছে, রাষ্ট্রের প্রতিষ্ঠান, তারা কিভাবে ভূমিকা পালন করে। যত্রতত্র যাকে তাকে মিথ্যা মামলা দেওয়া কিংবা যাকে তাকে আওয়ামী লীগের দোসর, ফ্যাসিবাদের দোসর বলে একটা যে অস্থিরতা কিংবা একটা যে অনিশ্চয়তা তৈরি করা, সেটা করলে তো প্রকৃত আওয়ামী লীগ যদি সহিংসতা করে সেটাও ধরতে পারবে না। এসব শঙ্কার মধ্যেই শনিবার সারা দেশের নির্বাচন অফিস এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীদের নিরাপত্তা চেয়ে পুলিশ সদর দপ্তরে চিঠি দেয় নির্বাচন কমিশন। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রোটোকল সরবরাহের কথাও জানিয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু প্রশ্ন উঠছে, আইনশৃঙ্খলা বাহিনীর সীমিত জনবল নিয়ে এতজনের নিরাপত্তা নিশ্চিত করা আদৌ কতটা সম্ভব? নির্বাচনে বাংলাদেশের সহিংসতা হয়, এটা একটা মানে ট্র্যাডিশনালি এটা বরাবরই হয়ে আসছে। তো ওই কারণেই আমরা নিরাপত্তাকে এবার প্রায়োরিটি দিয়ে, যেটা হচ্ছে আমরা সেপ্টেম্বর থেকে পুলিশের ১.৫ লক্ষ পুলিশ সদস্যকে ইতিমধ্যে প্রশিক্ষণ শুরু করেছি। আমাদের দেশে মানুষ জনবহুল দেশ, এখন মানুষ অনেক বেশি, সেই তুলনায় পুলিশ এবং জনগণের যে রেশিও, ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড, সেই তুলনায় আমরা এখন অ্যাচিভ করিনি। বাট আমাদের যে সামর্থ্য আছে সেই সামর্থ্য সর্বোচ্চটুকু আমরা দিয়ে আমরা নিরাপত্তা এনশিওর করব। যদিও সরকারের এসব দাবি মাঠ পর্যায়ে প্রয়োগের সম্ভাব্যতা নিয়ে প্রশ্ন তুলছেন এই বিশ্লেষক। যেখানে সুনির্দিষ্ট ঘটনা ঘটেছে সেটাই যখন সরকার ঠিকমতো সেটাকে মোকাবেলা করছে না বা করতে পারছে না, কিংবা তার ভেতরের
সেই আগ্রহের ক্ষেত্রেও ঘাটতি দেখা যাচ্ছে। সেইখানে এই কথাগুলো তো বাগাড়ম্বর বলে মনে হয়। যথাযথভাবে ঘটনা যেগুলো ঘটেছে সেগুলির ব্যাপারে আপনাদের কোনো দায়িত্বশীল ভূমিকা নাই, সেখানে আপনি বলছেন সবাইকে নিরাপত্তা দেওয়া হবে, এগুলি তো কোনো অর্থ বহন করে না। সেই জন্য উদ্বেগের বিষয়টা সেখানে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য মতে গত 11 মাসে 852টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত হয়েছেন 129 জন, যার বেশিরভাগই ছিল দলীয় অন্তর্কোন্দলের কারণে। নতুন করে নিরাপত্তার স্বার্থে প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স এবং সরকারের কাছে জমা রাখা ব্যক্তিদের অস্ত্র ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে সরকার। এছাড়া গণঅভ্যুত্থানের পর লুণ্ঠিত অস্ত্রের প্রায় 25% এখনও উদ্ধার করা যায়নি। দুইটা জিনিস হয়, একটা হলো চোরাই টাকা, অনেকের কাছে অনেক টাকা পয়সা সেগুলো খরচ করা, আর একটা হচ্ছে প্রফেশনাল কিলারদের ব্যবহার করা, সন্ত্রাস ব্যবহার করা। এগুলোর রেকর্ড আছে বাংলাদেশে। তো সেগুলো মোকাবেলা না করলে তো নির্বাচন ঠিকঠাক মতো হবে না। সার্বিক দিক মিলিয়ে নির্বাচনের সময় এগিয়ে আসার সাথে সাথে যে চ্যালেঞ্জিং পরিস্থিতির বিষয়ে রাজনীতি পর্যবেক্ষকরা উদ্বেগ প্রকাশ করছেন তা সামাল দিতে সরকারের প্রস্তুতি কতটা আছে উঠছে সে প্রশ্নও। তানহা তাসনিম, বিবিসি নিউজ বাংলা। এই বিষয়ে আমরা কথা বলতে চাই আমাদের অতিথির সঙ্গে। রেজওয়ানা করিম স্নিগ্ধা রয়েছেন সঙ্গে। নির্বাচন পূর্ব পরিবেশটা উদ্বিগ্ন হওয়ার মতো কি কি কারণ আপনি দেখেন? আদৌ তেমন উদ্বিগ্ন হওয়ার মতো কারণ আছে কি না, যেখানে সরকার বা নির্বাচন কমিশন থেকে আশ্বস্ত করা হচ্ছে বারবার? না সৌমিত্র, প্রথম কথা হচ্ছে যে ওসমান হাদির সাথে যে ঘটনাটা ঘটেছে এটা খুবই দুঃখজনক অবশ্যই। এবং আপনি দেখবেন যে এর আগে পিছিয়ে যদি একটু দেখেন যে ওনার ফেসবুক পোস্ট থেকে শুরু করে সে, তাহলে দেখলে বোঝা যাবে যে নির্বাচন তফসিল ঘোষণার আগে থেকেই উনি নানা ধরনের হুমকির সম্মুখীন হচ্ছিলেন। তো ওনার যে কেসটা সেটা হতে পারে পূর্ব পরিকল্পিত। এবং এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনি জানেন যে 5ই আগস্টের পরে অনেকগুলো থানায় আমাদের আক্রমণ হয়েছে এবং ওই থানাগুলোতে যে অস্ত্র ছিল সেই অস্ত্রগুলো কিন্তু এখন পর্যন্ত ফেরত আসেনি। যেহেতু অস্ত্রগুলো ফেরত আসেনি, একটা আশঙ্কা আছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির সুস্থতা কতটুকু। কারণ একদম ঢাকার প্রাণকেন্দ্রে এরকম একটি জায়গাতে যদি এরকম একটি দুর্ঘটনা ঘটে তাহলে সেটা একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলে কেমন হবে সেটা একটা শঙ্কার বিষয় বটে। তাহলে সরকার যেভাবে আশ্বস্ত করছে বারংবার এবং নির্বাচন কমিশনের তরফে বলা হচ্ছে যে অন্তত নির্বাচন বিঘ্নিত হওয়ার মতো পরিস্থিতি বা পরিবেশ তৈরি হয়, এটি আসলে তার তো বলবার কথাই, মানে এটি তো মানে তাকে বলতেই হবে, বলবার কথা না বলে বলবো হ্যাঁ তাকে বলতেই হবে এটা, কারণ এটি খুব স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যেটা খুব গুরুত্বপূর্ণ যে এখন পর্যন্ত আমরা কিন্তু ওই অর্থে, যদিও সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট পাওয়ারে আছে, কিন্তু সেনাবাহিনীর ওইরকম কোনো পারফরমেন্স আমরা কিন্তু অর্থে দেখিনি। তো যদি সেনাবাহিনী এক অর্থে একটু অ্যাক্টিভ হয়ে ওঠে, যেটা অতীতে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকারের সময় বা নির্বাচন চলাকালীন সময়ে যে ঘটনাটা ঘটে, সেক্ষেত্রে একটা আমার মনে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা জেলেও যেতে পারে। আর রাজনৈতিক দিক থেকে দেখলে শরীফ ওসমান হাদির উপর এই হামলার ঘটনা কি প্রভাব ফেলছে বলে মনে হয়? কিছু পাল্টাপাল্টি রাজনৈতিক বক্তব্য তাৎক্ষণিক শোনাও গেছে, কিন্তু আপনি কিভাবে দেখেন এখানে যেটা হয়েছে যে মানে শরীফ ওসমান হাদি খুবই নয়া, মানে এই রাজনৈতিক জগতে কিন্তু সে খুবই নয়া, মানে ওনার তো ওই অর্থে রাজনৈতিক ক্যারিয়ার বা একজন রাজনৈতিক বিশেষজ্ঞ হিসেবে যে আমি ওনাকে, রাজনীতিবিদ হিসেবে যে আমি ওনাকে দেখবো সেটা কিন্তু সুযোগ নেই। তবে এখানে যে বার্তাটা এটা খুব দুঃখজনক যে আমরা বাক স্বাধীনতার কথা বলছি, আমরা বলেছি যে কোনো মুক্ত চিন্তা আমরা ওয়েলকাম করব। বিগত সরকারের সময় আমরা যে বিষয়গুলোকে সমস্যা মনে করেছি কোনো এক অদ্ভুত কারণে, মনে করেন শরীফ ওসমান হাদির অনেক আলাপ, অনেক বক্তব্য আমাদের কাছে হয়তো বা শিষ্টাচার বহির্ভূত মনে হতেই পারে, হ্যাঁ, বা অনেক বক্তব্য আমার ওই ধরনের ম্যাচিউরড নাও লাগতে পারে, অপছন্দ হতে পারে, কিন্তু সেটি এই পর্যায়ে যাওয়ার যে ব্যাপারটা এটা এক ধরনের প্রতিহিংসা। আরেকটা জিনিস আমি বলতেই চাই যে এর আগের যে উনাদের যে মধ্যকার আমাদের একটা ধারণাই হয়েছে, আপনি দেখবেন যে কিছু একটা হলেই আমরা শরীফ ওসমান হাদির ক্ষেত্রে দেখা গেল দায়িত্বমূলক জায়গা থেকে দোষটি একদম ওই যে কিছু না জেনে আপনি একটি প্রতিবেশী রাষ্ট্রের ঘরে দিয়ে দিলেন। এটি একটি অসুস্থ চর্চা, মানে আপনি একটি দায়িত্বে আছেন, আমার হাতে এভিডেন্স না থাকা পর্যন্ত আমি কিসের প্রেক্ষিতে এই ধরনের বক্তব্য দিতে পারি? আমি কখনো এই ধরনের বক্তব্য দিতে পারি না। অবশ্যই যদি এরকম কোনো ঘটনা ঘটে আমার কাছে প্রমাণ থাকে আমি সেটা দিতে পারি, কিন্তু এই জায়গাটায় এই কাজগুলো করার অর্থ হচ্ছে আপনার এটাও বলা হচ্ছে তার উপর যারা আক্রমণ করেছে তারা ভারত চলে গেল, যায় কি করে? এগুলো তো সরকার এই বাস্তবতা একটি শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার জন্য সরকার কি করতে পারে? সংক্ষেপে কোনো পরামর্শ বা আপনার?
প্রথম কথা হচ্ছে যে সরকারকে আসলে সরকারের মধ্যকারের যে সরকার আছে তাকে নিয়ন্ত্রণ করতে হবে। এ কথাটা এই জন্যই বললাম কারণ আপনি খেয়াল করে দেখবেন যে এই সরকার কিন্তু আসলে আমার মনে হয় না যে স্বাধীনভাবে সে তার কাজ করতে পারে। কারণ এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা যে উত্তরটি দিয়েছেন এটি কোনোভাবে কোনো সুস্থ স্বাভাবিক যায় দায়িত্বশীল মানুষের উত্তর না। এটা প্রয়াসই আমাদের মনে হয় যে ওনার অভ্যন্তরেও কিন্তু হয়তোবা এর আগেও মনে হচ্ছে একটা চাপ আছে। তো সরকারকে আগে পরিষ্কার হতে হবে যে সে তার সরকারের কোর গ্রুপ কারা এবং সে তার মতো করে তার ক্ষমতাটা প্রতিষ্ঠা করবে। এটা হচ্ছে প্রথম, একদমই প্রথম। আরেকটা কথা আমি না বলে পারছি না, ওসমান হাদি প্রসঙ্গে একটা কথা বলেছিলেন। দেখেন আমরা কিন্তু কেউ জানি না যে ওনার যে বুলেটটি ব্যবহার করা হয়েছিল সেটার বন্দুকটা কিসের বন্দুক, সেটা কি দেশীয় অস্ত্র না বিদেশি অস্ত্র। এই যে অস্বচ্ছতা, যে কোনো একটি ঘটনা নিয়েও দেখবেন একটা অস্বচ্ছতা তৈরি হয়, স্বচ্ছতা তৈরি করাটা খুব বেশি জরুরি বলছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে অনেক ক্ষেত্রে মুক্তিযুদ্ধকে ঘিরে বিতর্কিত মন্তব্য সামনে আসছে। কেন এসব বিতর্ক সামনে আসছে এবং এতে কার লাভ তা নিয়ে অর্চিত নীলার প্রতিবেদন দেখে নেব। 1971 সালে মুক্তিযুদ্ধের নেতৃত্বে আওয়ামী লীগ আর পাকিস্তানের সপক্ষে জামায়াতে ইসলামী, দুটো বিষয়ই কেউ অস্বীকার করেন না। কিন্তু স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত মুক্তিযুদ্ধ ঘিরে ভিন্ন ভিন্ন রাজনীতি হয়েছে। বিশেষত ১.৫ দশকে আওয়ামী লীগের শাসনকালে মুক্তিযুদ্ধ যেভাবে প্রাধান্য পেয়েছে, তাদের পতনের পর সেসবের বিপরীত অবস্থান অনেকভাবে সামনে এসেছে। দলীয়ভাবে মুক্তিযুদ্ধকে আত্মসাৎ করা, সেটার বিরুদ্ধে সাধারণ মানুষের একটা ক্ষোভ আছে। আর আরেকটা উপাদান আছে এখানে, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধে যারা পরাজিত হয়েছিল তারা এখন নিজেদেরকে নানান কারণে জয়ী ভাবছে এবং নিজেদেরকে ক্ষমতাশালী মনে করছে। এখন একটা বয়ান তৈরি হচ্ছে যে এই দেশের মানুষ যুদ্ধ চায় নাই, পাকিস্তান ভালো ছিল, ষড়যন্ত্র করে আমরা পাকিস্তান ভেঙে দিয়েছি। এই তত্ত্বটা যাদের ছিল ৭১-এ, তারা এখন প্রকাশ্যে এই কথাগুলো দাপটের সঙ্গে বলে বেড়াচ্ছে। আওয়ামী লীগ বিরোধিতা ছাড়াও এখানে আরেকটি বিষয় সামনে আসছে, সেটি ভারতের ভূমিকার বিরোধিতা। 1971 সালের মুক্তিযুদ্ধে বিজয়ে যেমন ভারতের অবদান ছিল, আবার আওয়ামী লীগের দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকার পেছনে ভারতের সহযোগিতার বিষয়টাও অনেকবারই দৃশ্যমান হয়েছে। এগুলোও এখন হয়ে উঠেছে মুক্তিযুদ্ধ ঘিরে আওয়ামী লীগের বয়ানের বিরোধিতার অস্ত্র। তদানীন্তন প্রো পাকিস্তানি শাসকদের অত্যাচার, শোষণ, বঞ্চনার সুযোগে এই দেশে যে ক্ষোভ, যে আউটবাস, যে গণবিস্ফোরণ তৈরি হয়েছিল, সেই সুযোগকে কাজে লাগিয়ে তদানীন্তন ভারতীয় বাহিনী ৬৫ সালে পাকিস্তানের পরাজয়ের প্রতিশোধ দেওয়ার জন্য তারা এই স্বাধীনতার যুদ্ধে এগিয়ে এসেছিল এবং তারা মনে করেছিল দেশ যদি স্বাধীন হয়েও যায় তাহলে এই বাংলাদেশ জন্য চিরদিন আমাদের অনুগত এবং আধিপত্যে তারা থাকে। জামায়াতে ইসলামের মুক্তিযুদ্ধের ভূমিকা ঘিরে সমালোচনা রয়েছে। সমালোচনার মুখে তারা বিভিন্ন বক্তব্যও দিয়েছে, কিন্তু 1971 সাল নিয়ে সরাসরি তারা ক্ষমা চায়নি। এছাড়া মুক্তিযুদ্ধের সময় তাদের যে অবস্থান ছিল সেগুলোর সপক্ষেই যুক্তি তুলে ধরার প্রবণতা দেখা যাচ্ছে। জামাতের জন্য মুক্তিযুদ্ধ একটা সেন্সিটিভ এবং অস্বস্তির বিষয়, এই স্টেটমেন্টের সাথে আমি এগ্রি করি। আর একটা বড় কারণ হলো যে জামাত 1971 সালে মুক্তিযুদ্ধে বিরোধিতা করছে। তারা রাজনৈতিকভাবে চায় নাই যে বাংলাদেশ স্বাধীন হোক। তারা মনে করছে যে পূর্ব পাকিস্তান আলাদা হয়ে যদি বাংলাদেশ হয়ে যায় তাহলে ভারতীয় আধিপত্যবাদের এগেনস্ট এটা রাষ্ট্র হিসাবে হয়তো টিকবে না। কিন্তু তাদের সেই চাওয়াটা এক ডাইমেনশন থেকে ভুল প্রমাণিত হয়েছে, কারণ হচ্ছে বাংলাদেশ স্বাধীনভাবে আজকে পর্যন্ত টিকে আসছে। আবার আরেক দিক থেকে যে ভারতীয় আধিপত্যবাদের যে ভয় তারা পাইছে, সে ভয়ের তো একটা লেজিটিমেট এক্সাম্পল আমরা আওয়ামী লীগের গত 15-16 বছরে দেখছি। তবে বিশ্লেষক মহিউদ্দিন আহমদের মতে, যারা মুক্তিযুদ্ধকে শুরু থেকেই ভারতের ষড়যন্ত্র হিসেবে দেখাতে চেয়েছে, তারা বর্তমান ভারত বিরোধিতার মনোভাবকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভটাই অনেক ক্ষেত্রে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে। ৭১ পরবর্তী সময়ে আমরা দেখেছি যে আওয়ামী লীগ বিরোধিতা মানেই তাকে ট্যাগ দেওয়া হতো স্বাধীনতার শত্রু। আর এখন যেটা হয়েছে, এখন যারা যে ন্যারেটিভটা হাজির করছে তার বিপক্ষে বললেই তাকে ট্যাগ দেওয়া হচ্ছে যে আওয়ামী লীগের দোসর, ভারতের দালাল ইত্যাদি। এই পলিটিক্সটা আছে, গত 50 বছর ধরে আছে। বর্তমানেও মুক্তিযুদ্ধ ঘিরে বিএনপি ও জামায়াতের মধ্যে অনেকটা বিপরীতমুখী অবস্থান দেখা যাচ্ছে। ভোটের রাজনীতিতে একসময় একসাথে থাকলেও আওয়ামী লীগের অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধ ঘিরে জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিএনপিও।
জামায়াতে ইসলামী যদিও সরাসরি মুক্তিযুদ্ধের বিপক্ষে বলছে না, কিন্তু দলটি এবং তাদের সহযোগী বা সমর্থকেরা তাদের মুক্তিযুদ্ধ ঘিরে অবস্থানের যুক্তি দিচ্ছেন। আওয়ামী লীগ না থাকাকেই কি সুযোগ হিসেবে কাজে লাগানো হচ্ছে? মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই দেশ হয়েছে, তো মুক্তিযুদ্ধকে এত শেকি ভাবার কিছু নাই। বরং এখনকার সময় আপনি যে জিনিসগুলোকে আমরা শেকি মনে করতেছি, এর কারণ হলো একটা সার্টেন গ্রুপ অফ পিপল, তারা মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগের সমর্থক মনে করে। যখন মানুষের ইমোশন থাকে, রাজনৈতিক দল সেই ইমোশনগুলোটার অ্যাবিউজ করে আর নিজেদের পকেট বাড়ি করে, তাই না? এই দেশে টাকা চুরি করে বিদেশে হাজার হাজার কোটি টাকা নিয়ে যায়। যেহেতু আওয়ামী লীগ এখন নাই, আওয়ামী লীগের পতন হয়েছে, একটা সুযোগ হয়েছে যে এখন কেউ চাইলে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে ফেলতে পারে। আমি মনে করি এটা অত্যন্ত ন্যারো রিডিং, কারণ মুক্তিযুদ্ধ তো আওয়ামী লীগের সম্পত্তি না। আওয়ামী লীগের ভার্সন অফ হিস্ট্রিতে কিন্তু জিয়াউর রহমানও হচ্ছে পাকিস্তানের চর, উনি সহি মুক্তিযোদ্ধা ছিলেন না। অন্যদিকে 2024-এ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মুক্তিযুদ্ধের অনেক স্মৃতিচিহ্ন ভাঙচুর করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের তকমায় হেনস্থা করা হয়েছে। অনেক ক্ষেত্রে মুক্তিযুদ্ধ ঘিরেও অবমাননাকর বক্তব্য প্রকাশ্যেই দেখা যাচ্ছে। মুক্তিযুদ্ধকে রাজনৈতিক বয়ান হিসেবে কাজে লাগিয়ে ফায়দা নেওয়ার প্রবণতার কথা বলছেন বিশ্লেষকেরা। আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধকে তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে, এটাও তরুণ প্রজন্ম সহ অনেকের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি করা, একই সাথে যারা আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধকে সমর্থক হিসেবে দেখছেন তাদের জন্য সুবিধার জায়গা তৈরি করছে। অর্চিয়তন্দ্রিলা, বিবিসি নিউজ বাংলা। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের জনকর্মী স্নিগ্ধা, তার কাছে যাই। মুক্তিযুদ্ধ কেন্দ্রিক বিতর্কের রাজনীতিটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? কেন বিতর্ক সামনে আসে এবং এতে কার লাভ? এতে সবচেয়ে বেশি ফায়দা হয় হচ্ছে আমাদের পলিটিক্যাল পার্টির। সংকটটা ঠিক এখানেই হয়েছে, কারণ 71 পরবর্তী যে মুক্তিযুদ্ধের ইতিহাস, সেটি বারংবার আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস না হয়ে, বাংলাদেশের ইতিহাস না হয়ে, এটি রিজিম পরিবর্তনের ইতিহাস হয়ে গেছে। অর্থাৎ রিজিমের চেঞ্জ, ইতিহাসের পরিবর্তন। ইতিহাস অবশ্যই নানা পরিসরে নানা রকম হয়, ইতিহাস কিন্তু কোনো স্থির বিষয় না। এবং সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে, আপনি খেয়াল করে দেখবেন, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এই জামাত ইসলাম, এই দুটি দল তো আসলে ওই অর্থে ওই ঐতিহাসিক সময় পরস্পর মুখোমুখি বিরোধী একটি দল। এবং আপনি খেয়াল করে দেখবেন আরেকটা জিনিস, আমি এটা বলতেই চাই, ইট ইজ ভেরি স্যাড পার্ট। আপনি যদি পাকিস্তানের পাঠ্যপুস্তক দেখেন, সেই পাঠ্যপুস্তকে বাংলাদেশের ইতিহাসটাকে এভাবেই বলা হয়েছে যে এটা একটি ষড়যন্ত্র, এবং সেক্ষেত্রে আসলে ইন্ডিয়া এক্ষেত্রে জয়ী হয়েছে, এখানে বাংলাদেশ জয়ী হয়েছে, ব্যাপারটা এরকম না। এবং নিয়াজির একটা বই আছে, দ্য বিট্রেয়াল অফ ইস্ট পাকিস্তানি, মানে এখানকার যারা আছে তারা বিট্রে করেছে, এভাবে তারা তাদের দেশে এই ডিসকোর্স প্রতিষ্ঠা করেছে। অন্যদিকে আপনি যদি ইন্ডিয়ার দিকে তাকান, এটিও খুব দুঃখজনক যে আপনি যদি ইন্ডিয়ার বিভিন্ন মুভি দেখেন, হিস্টোরিক্যাল মুভি, সেখানে যখন বাংলাদেশের এই 16ই ডিসেম্বর নিয়ে আলাপটা করা হয়, সেখানে আলাপটা করা হয় যে এই দ্বন্দ্বটাতে পাকিস্তান তাদের কাছে পরাজিত হয়েছে। এটিও কিন্তু আরেকটি স্ট্রং ন্যারেটিভ। সো সংকট কোথায় হয়েছে, যে যখনই আমাদের রেজিমটা পরিবর্তন হচ্ছে, এই দুই পক্ষই, হুইচ ইজ এ ভেরি স্যাড পার্ট, তারা ওই যে তাদের অন্যান্য রাষ্ট্রের সাথে, যে রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক ভালো, তার যে ন্যারেটিভ আছে, সেই ন্যারেটিভটা পুনঃপ্রতিষ্ঠা করার একটা প্রচেষ্টায় লিপ্ত থাকে। তার কনসিকুয়েন্সেস হচ্ছে, আমরা ওই যে আমাদের যে বাংলাদেশ, দেখেন 1971 সালেও আমাদের ডায়লগ এটাই ছিল, একটাই ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা। এই ঠিকানা কিন্তু পরিবর্তন হয়নি, কিন্তু পরিবর্তন হচ্ছে শুধু ক্ষমতার পট। এখন ক্ষমতার পট পরিবর্তন তো চলতেই থাকবে, এটা যদি গতিশীল প্রক্রিয়া বা ডায়নামিক জায়গা থেকে আপনি দেখেন, সেক্ষেত্রে এই ইতিহাসটাকে নির্মমভাবে উপস্থাপনের বাস্তবতা বা সুযোগ কি বাংলাদেশের মানুষের সামনে আসবে কখন? এটি করার একটি মাত্র সুযোগ আছে, আপনি যদি ব্যাপারটাকে একাডেমিক ওয়েতে ডিল করার সুযোগ পান। এখানে সবচেয়ে বড় দুঃখজনক হয়েছে যে আমরা কিন্তু মুক্তিযুদ্ধের যে স্মৃতিগুলো আছে, সেগুলোকে কখনো একাডেমিক ওয়েতে ডিল করিনি, আমরা ডিলটা করেছি সম্পূর্ণ আবেগী জায়গাটা থেকে। তো এই যে ডিলিংসের প্রক্রিয়াটা, এটাকে যদি আমরা একাডেমিক করতে পারি, এবং আমরা যদি এই সিদ্ধান্ত উপনীত হই, সহজ কথা বলি, 7ই মার্চের যে ভাষণটি শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন, সেটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি খুবই গুরুত্বপূর্ণ ভাষণ, যেটি ইউনেস্কোতেও আপনার লিপিবদ্ধ করা হচ্ছে। 25শে মার্চের রাতে, 26শে মার্চে অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান যে ঘোষণা দিয়েছিলেন, এটিও কিন্তু আপনার কাছে এভিডেন্স বেস আছে। অর্থাৎ আমাদের রাজনৈতিক দল এবং আমরা যদি এতটুকু বলতে পারি, যেটি প্রমাণিত সত্য, যেটি এভিডেন্স আছে, সেটি নিয়ে আর কোনো তর্ক বিতর্ক হবে না। এই কিছু জায়গা যদি আমরা পরিষ্কার হয়ে যেতে পারি, এবং ওই যে যেটি বললাম যে জয় বাংলা, এটি কিন্তু কোনো দলীয় সম্পত্তি না, মুক্তিযুদ্ধ কোনো দলীয় ইতিহাস না। এই প্রজন্ম, এই চেতনাটা একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্ম
প্রজন্মতে ট্রান্সমিট করতে হবে, এজন্য না যে আমি ক্ষমতায় টিকে থাকতে চাই, এজন্য যে এই দেশটি আমাদের, এই ভালোবাসার জায়গাটা যাতে আমাদের। সবাই ধারণ করতে পারে ধারণ সেই করতে একই রকম হবে। ধারণা এবং চেতনা। অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে হামলাকারীর অস্ত্র কেড়ে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা আহমেদ আল আহমেদ তার সাহসিকতার জন্য প্রশংসিত হচ্ছেন। 43 বছর বয়সী আহমেদকে হিরো বা বীর হিসেবে উল্লেখ করা হচ্ছে। হাসপাতালে তাকে দেখতে যান দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রিমিয়ার ক্রিস মিলস বলেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে এক সন্ত্রাসীকে নিরস্ত্র করে অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছেন আহমেদ, যা নিঃসন্দেহে অসংখ্য প্রাণ বাঁচিয়েছে। তিনি সত্যিকারের বীর। সিরিয়ান বংশোদ্ভূত আহমেদ একটি ফলের দোকানের মালিক বলে জানা গেছে। রোববার বিকেলে সিডনির বন্ডাই বিচে ইহুদিদের ধর্মীয় উৎসব হানুকা চলছিল। সে সময় 2 বন্দুকধারী সেখানে হামলা চালায়। স্থানীয় গণমাধ্যমে সাজিদ আকরাম ও নাভিদ আকরাম হিসেবে উল্লেখ করা এই দুজন সম্পর্কে বাবা ছেলে বলে জানিয়েছে পুলিশ। তাদের এলোপাথারি গুলিতে শিশুসহ 15 জন নিহত হন। সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় পার্ক করা একটি গাড়ির পেছন থেকে ছুটে গিয়ে বন্দুকধারীদের একজনকে জাপটে ধরেন আহমেদ। ধস্তাধস্তির এক পর্যায়ে অস্ত্রটি কেড়ে নিতে সমর্থ হন তিনি, তবে তার শরীরে একাধিক গুলিবিদ্ধ হয়। আহমেদ বন্দুকটি পাল্টা তাক করেন হামলাকারীর দিকে, এতে তিনি পিছু হটতে বাধ্য হন। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। 1971 সালের এই দিনে মুক্তিযুদ্ধের মাধ্যমে বিশ্বের মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে যুক্ত হয়েছিল বাংলাদেশ। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে পরাধীনতার শৃঙ্খল ভেঙেছিল এদেশের মানুষ। 1971 সালের 25শে মার্চ কালরাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির উপর ট্যাঙ্ক, কামান সহ ভারী অস্ত্র ব্যবহার করে গণহত্যা শুরু করে। সেই ভয়াল রাত থেকেই শুরু হয় বাঙালির প্রতিরোধ সংগ্রাম। ঘরে ঘরে জ্বলে ওঠে স্বাধীনতার আগুন। দেশের বীর সন্তানেরা জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েন শত্রুর মোকাবিলায়। মুক্তিযোদ্ধাদের অনেকেরই ছিল না সামরিক প্রশিক্ষণ, ছিল না আধুনিক অস্ত্র। যার কাছে যা ছিল তা নিয়েই তারা দাঁড়িয়ে গিয়েছিলেন দখলদার বাহিনীর বিরুদ্ধে। জীবনের মায়া তুচ্ছ করে তারা লড়েছিলেন স্বাধীনতার জন্য। সব ধর্ম, বর্ণ ও ভাষার মানুষ এক কাতারে দাঁড়িয়ে অসম এই যুদ্ধে অংশ নেন। দীর্ঘ 9 মাস ধরে পাকিস্তানের একটি সুসজ্জিত ও শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যান মুক্তিযোদ্ধারা। এই মুক্তিযুদ্ধে শহীদ হন প্রায় 30 লাখ মানুষ, নির্যাতনের শিকার হন প্রায় 2 লাখ মা বোন। ধ্বংসস্তূপে পরিণত হয় দেশের অসংখ্য ঘরবাড়ি ও অবকাঠামো। সীমাহীন ত্যাগ ও রক্তের বিনিময়ে শেষ পর্যন্ত আসে বিজয়ের দিন 16 ডিসেম্বর। এই ডিসেম্বরেই কুয়াশাচ্ছন্ন বাংলার আকাশে উদিত হয়েছিল স্বাধীনতার সূর্য। উড্ডীন হয়েছিল লাল সবুজের পতাকা। চারিদিকে ধ্বনিত হয়েছিল, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বিজয়ের আনন্দে উদ্বেল হয়েছিল গোটা জাতি। তবে সেই আনন্দের সঙ্গে আজও মিশে আছে শোক ও বেদনা, স্বজন হারানোর বেদনা, অপূরণীয় ক্ষতির স্মৃতি। আজকের দিনটি বাঙালির ইতিহাসে চিরগৌরবের। একই সঙ্গে এটি আত্মত্যাগের স্মরণ ও দায়বদ্ধতার দিন। মহান বিজয় দিবসে জাতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করছে সেসব বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ বাংলাদেশ। অনেকের কাছে নির্মম স্বৈরশাসক ভ্লাদিমির পুতিন, আবার একজন ঠান্ডা মাথার কৌশলী হিসেবেও পরিচিত আন্তর্জাতিক অঙ্গনে। প্রয়াত মার্কিন সিনেটর জন ম্যাককেইন রসিকতা করে বলতেন, পুতিনের চোখের দিকে তাকালেই আমি 3টি অক্ষর দেখতে পাই, তা হলো কে, জি আর বি। এর মাধ্যমে সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবিকে পুতিনের অতীত জীবনের কথাই ইঙ্গিত করতেন তিনি। প্রেসিডেন্ট পুতিনের ধারণা কূটনৈতিক পরিস্থিতি এখন তার অনুকূলে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং যুদ্ধক্ষেত্রে সাফল্য দুটোই তাকে দিচ্ছে এই আত্মবিশ্বাস। কিছু বিশ্লেষকের মতে পুতিনের নিজের অবস্থান থেকে সরে আসার কোনো কারণ নেই, কারণ এখনও ডনেৎস্কের অনেক এলাকা রাশিয়ার দখলে। রাশিয়া চায় দখল করা সব অঞ্চলকে আন্তর্জাতিকভাবে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। পাশাপাশি ইউক্রেনের সেনাবাহিনীকে দুর্বল করে ফেলা এবং ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ স্থায়ীভাবে বন্ধ করাও পুতিনের প্রধান দাবি। বর্তমান পরিস্থিতিতে কয়েকটি সম্ভাব্য পথ সামনে রয়েছে। এর একটি হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে এমন একটি যুদ্ধবিরতিতে রাজি করানোর চেষ্টা করতে পারেন যা ইউক্রেনের জনগণের কাছে গ্রহণযোগ্য
নাও হতে পারে। এমন চুক্তিতে ইউক্রেনকে নিজের কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হতে পারে। ভবিষ্যতে রাশিয়ার আগ্রাসন ঠেকানোর মতো শক্ত নিরাপত্তা নিশ্চয়তা এতে নাও থাকতে পারে। ইউক্রেন এই প্রস্তাবে সম্মত না হলে অথবা রাশিয়া আপত্তি তুললে যুদ্ধ থেকে সরে দাঁড়াতে পারে যুক্তরাষ্ট্র, এমন ইঙ্গিতই দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনকে রুশ ড্রোন শনাক্ত করা বা রাশিয়ার জ্বালানি স্থাপনায় হামলার জন্য মার্কিন গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করা হতে পারে। ট্রাম্প প্রশাসন নিরাপত্তা কৌশল বলছে যুক্তরাষ্ট্রের জন্য রাশিয়া কোনো বড় হুমকি নয়, বরং মস্কোর সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পরামর্শ দেওয়া হচ্ছে ওয়াশিংটনকে। এই প্রেক্ষাপটে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র সরে দাঁড়ালে কেমন প্রতিক্রিয়া দেখাতে পারে ইউক্রেন, ইউরোপ অথবা চীন? ইউরোপ এখন যুদ্ধবিরতির প্রস্তুতি নিচ্ছে। কোলিশন অব দ্য উইলিং নামে আন্তর্জাতিক একটি জোট গঠন করে তারা ইউক্রেনকে রাশিয়ার সম্ভাব্য আক্রমণ থেকে রক্ষার সামরিক সাহায্য এবং দেশ পুনর্গঠনের জন্য অর্থ সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে। অবশ্য যুদ্ধের জন্য ইউরোপকে প্রস্তুত থাকার পরামর্শ দিচ্ছেন কেউ কেউ। তারা শুধু সাময়িক সাহায্যের পক্ষে নয়, ইউক্রেনের হয়ে রাশিয়ার বিপক্ষে সম্ভাব্য দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত থাকার পরামর্শ তাদের। ইউক্রেনকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র থেকে বাঁচাতেও ভূমিকা রাখতে পারে ইউরোপ। এই লক্ষ্যে ইউরোপিয়ান স্কাই শিল্ড নামে পরিকল্পনাও রয়েছে এই ব্লকের। কেউ কেউ আবার বলছেন সীমান্ত পাহারায় সহায়তার জন্য ইউরোপীয় সেনাদের পশ্চিম ইউক্রেনে মোতায়েন করা যেতে পারে, যাতে সম্মুখ লড়াইয়ে আরও মনোযোগী হতে পারবে ইউক্রেনের সেনারা। তবে রাশিয়াকে উস্কে দেওয়া বা যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় এমন বেশিরভাগ প্রস্তাবই নাকচ করা হয়েছে। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার চাপ বাড়ছে, দেশটির অর্থনীতি ধাক্কা খাচ্ছে। মুদ্রাস্ফীতি 8% বেশি, সুদের হার 16%। এর নেতিবাচক প্রভাব পড়েছে সার্বিক অর্থনীতিতে। একদিকে বাজেট ঘাটতি বড় হচ্ছে, বিপরীতে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ধীরগতি লক্ষণীয়। পিচ অ্যান্ড কনফ্লিক্ট রেজুলেশন এভিডেন্স প্ল্যাটফর্মের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার অর্থনীতি এখন যুদ্ধ চালানোর পক্ষে যথেষ্ট শক্তিশালী নয়। 2022 সালে যুদ্ধ শুরু হওয়ার সময়ও তা দুর্বল ছিল, কিন্তু এখন পর্যন্ত এই পরিস্থিতি ক্রেমলিনের ভাবনায় বড় পরিবর্তন আনতে পারেনি। কারণ অনিবন্ধিত জাহাজে তেল পরিবহনের মতো নানা উপায় বের করে নিষেধাজ্ঞা অনেকটাই এড়িয়ে যাচ্ছে রাশিয়া। রুশির সেন্টার ফর ফাইন্যান্স অ্যান্ড সিকিউরিটির পরিচালক টম কিটিং বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো জটিল, এতে অনেক ফাঁকফোকর আছে। নিষিদ্ধ তেলকে অনুমোদনহীন কোম্পানির নাম ব্যবহার করে বিক্রি করার চেষ্টা করবে মস্কো। তিনি আরও বলেন, পশ্চিমারা যদি সত্যি রাশিয়ার যুদ্ধ অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে চায়, তবে তাদের রাশিয়ার সব তেলই নিষিদ্ধ করতে হবে। যেসব দেশ এখনো তেল কিনবে তাদের উপর করা দ্বিতীয় স্তরের নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। ইউক্রেনের ক্ষেত্রে তারা আরও বেশি সেনা ও সামরিক শক্তি সংগঠিত করতে পারে। ইউক্রেনের সেনাবাহিনী ইউরোপের রাশিয়ার পর দ্বিতীয় বৃহত্তম এবং প্রযুক্তিগতভাবে সবচেয়ে উন্নত। তারপরও সীমান্ত রক্ষায় হিমশিম খাচ্ছে তারা। 4 বছরের লড়াই চলার পর ইউক্রেনের সেনারা ক্লান্ত, অনেকেই ছেড়ে যাচ্ছে সেনাবাহিনী। এক্ষেত্রে সেনাবাহিনীতে নিয়োগের নিয়ম শিথিলের পাশাপাশি সুযোগ সুবিধা আরও বাড়াতে পারে ইউক্রেন সরকার। বর্তমানে ইউক্রেনে 25 থেকে 60 বছর বয়সী পুরুষদেরই যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হয়। কম জন্মহার আর বিপুল মানুষ বিদেশে থাকায় জনসংখ্যার সংকটে রয়েছে ইউক্রেন। সিনিয়র এক ব্রিটিশ সামরিক কর্মকর্তা বলেন, ইউক্রেন সেই দেশগুলোর একটি যারা অস্তিত্বের হুমকির পরও তাদের 20 বছরের টকবগে তরুণদের সরাসরি যুদ্ধে পাঠায়নি। ইউক্রেন যদি আরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পায় বা তৈরি করতে পারে, তাহলে তারা রাশিয়ার আরও ভেতরে আঘাত করতে পারবে। চলতি বছর রাশিয়ার অধিকৃত অঞ্চল এবং রাশিয়ান ফেডারেশনের ভেতরে বিমান হামলা বাড়িয়েছে ইউক্রেন। এ মাসের শুরুতে ইউক্রেনের সামরিক কমান্ডাররা বলেছেন, শরৎকালে রাশিয়ায় 50টিরও বেশি জ্বালানি ও সামরিক শিল্প সংক্রান্ত স্থাপনায় আঘাত হেনেছে তারা। কার্নেগি রাশিয়া ইউরেশিয়া সেন্টারের পরিচালক আলেকজান্ডার গাবুয়েভ বলেন, এই বছরের শুরুতে কিছু রাশিয়ান জ্বালানি ঘাটতির মুখে পড়েছিলেন। অক্টোবরের শেষের দিকে ইউক্রেনীয় ড্রোনগুলো রাশিয়ার 38টি প্রধান তেল শোধনাগারের অর্ধেকের বেশি স্থানে আঘাত হেনেছে। এসব হামলা নিয়ে রাশিয়ার সরকার এবং দেশটির সাধারণ মানুষকে খুব একটা চিন্তিত বলে মনে হয় না। এমন প্রেক্ষাপটে আরও জোরালো হামলা হলে মস্কোর উপর কতটা প্রভাব পড়বে তা স্পষ্ট নয়। অস্ট্রেলিয়ার সাবেক মেজর জেনারেল ও সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের ফেলো মিক রায়ান বলেন, গভীরে হামলা কোনো জাদুকরের বুলেট নয়, এগুলো গুরুত্বপূর্ণ সামরিক প্রচেষ্টা।
তবে পুতিনকে আলোচনার টেবিলে আনা বা যুদ্ধে জয়লাভ করার জন্য এসব যথেষ্ট না। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের জ্যেষ্ঠ সামরিক গবেষক সিদ্ধার্থ কৌশল বলেন, গভীরে হামলা অবশ্যই রাশিয়ার জ্বালানি ও সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত করবে, তবে এটি বিপরীত প্রভাবও ফেলতে পারে। এতে রাশিয়ান নেতৃত্ব আরও দৃঢ়ভাবে বিশ্বাস করবে যে একটি স্বাধীন ইউক্রেন তাদের জন্য বড় সামরিক হুমকি। অবশ্য একটি কূটনৈতিক পথ এখনও খোলা আছে। কিছু বিশ্লেষকের মতে পুতিনকে সম্মানের সঙ্গে যুদ্ধ থেকে সরে আসার সুযোগ দেওয়া হলে তিনি সেটি বেছে নিতে পারেন। এমন চুক্তি বাস্তবায়ন করতে হলে রাশিয়ার সঙ্গে সরাসরি যুক্ত হতে হবে যুক্তরাষ্ট্রকে। এর জন্য আলাদা আলোচক দল গঠনের পাশাপাশি চুক্তি মানতে প্রভাব ও ক্ষমতা প্রয়োগ করতে হবে ওয়াশিংটনকে। বিশ্লেষক থমাস গ্রাহাম বলেন, রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের শক্তিশালী মানসিক ও কূটনৈতিক প্রভাব কাজে লাগাতে হবে। এক্ষেত্রে রাশিয়াকে একটি বড় শক্তি হিসেবে এবং পুতিনকে একজন বিশ্বনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুতিনের কাছে চীনের প্রভাব খুব গুরুত্বপূর্ণ। তিনি যে কজন বিশ্বনেতার কথা শোনেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাদের একজন। শি যখন পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার জন্য সতর্ক করেছিলেন, ক্রেমলিন তার সঙ্গে সঙ্গে মেনে নিয়েছিল। রাশিয়ার যুদ্ধ চালানোর সক্ষমতা অনেকটাই চীনের কাছ থেকে পাওয়া এমন পণ্যের ওপর নির্ভর করছে, যেগুলো বেসামরিক কাজের পাশাপাশি সামরিক কাজেও ব্যবহার করা যায়। তাই বেইজিং যদি মনে করে যে এই যুদ্ধে তাদের আর কোনো স্বার্থ নেই, তবে তা ক্রেমলিনের সিদ্ধান্ত ও মনোভাবের ওপর শক্ত প্রভাব পড়তে পারে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।